দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রোসেম বিজনেস রিপোর্টে। কালো টাকা সাদা করায় আরও কিছু শর্ত শিথিল, বড় কোনো পরিবর্তন ছাড়াই অর্থ বিল পাস। করোনার প্রভাবে দেশের অর্থনীতি হোঁচট খেলেও অচিরেই ঘুরে দাঁড়ানোর আশাবাদ, বাজেট বাস্তবায়নের প্রত্যয় প্রধানমন্ত্রীর। রাষ্ট্রীয় মালিকানাধীন পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্তে শ্রমিকদের বিক্ষোভ, বাধ্যতামূলক অবসরের বিরোধিতা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। কালো টাকা সাদা করার সুযোগ আরও সহজ করা হলো। প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে যে 3 বছরের শর্ত আরোপ করা হয়েছিল তা নামিয়ে আনা হয়েছে 1 বছরে। অর্থ বিলে এই সংশোধনী আনা হয়েছে। এর বাইরে বড় আর কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাশ হয়েছে অর্থ বিল 2020। জাতীয় সংসদে সংসদ সদস্যরা কণ্ঠভোটে এটি পাশ করেন। এর মধ্য দিয়ে শেষ হয় করোনার মাঝে বাজেট পাশের আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার বাজেটের চূড়ান্ত অনুমোদন দেবে সংসদ। জমি ফ্ল্যাটের বাইরে কালো টাকা সাদা করার সুযোগ এবার দেওয়া হয়েছে নগদ আমানত, সঞ্চয়পত্র, শেয়ার আর বন্ডেও। শুধু শর্ত কর দিতে হবে 10% হারে, আর পুঁজিবাজারে বিনিয়োগ করলে তা তোলা যাবে না 3 বছরের মধ্যে। সেই বিধানও শিথিল হলো এবার। বাধ্যতামূলক বিনিয়োগের মেয়াদ করা হয়েছে 1 বছর। একই সঙ্গে অপ্রদর্শিত অর্থ বৈধ করার ক্ষেত্রে কর কর্তৃপক্ষের লিখিত অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। করোনার মাঝে এই বাজেটে কর কাঠামোর বেশ কিছু ধারা নিয়ে উদ্বেগ উঠেছিল সংসদের ভেতরে বাইরে। দাবি ছিল ভ্যাট সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির আবেদনের জন্য মোট অর্থের 20% অগ্রিম জমা দেওয়ার প্রস্তাব বাতিল করার। অর্থমন্ত্রী তা করেননি। তবে প্রথম দফায় রায়ের পর কেউ ট্রাইব্যুনালে আপিল করতে গেলে নতুন করে কোনো অর্থ জমা দিতে হবে না। প্রত্যাহার করা হয়েছে আমদানিকৃত কাঁচামাল 4 মাসের মধ্যে ব্যবহার করা না হলে ভ্যাট রেয়াত বাতিল সংক্রান্ত প্রস্তাবও। ট্রাক লরির পাশাপাশি 3 হুইলার গাড়ির ক্ষেত্রে 15% সম্পূরক শুল্ক আরোপের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইংরেজি মাধ্যম স্কুল, ক্লিনিক, হাসপাতালের উৎসেকর কর্তনের রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে সংশোধনীতে। বিদেশি নাগরিকদের আয়কর 30% বেঁধে দেওয়া হয়েছে, যা আগে সর্বোচ্চ হার হিসেবে উল্লেখ ছিল। সব মিলে অর্থবিল 2020-এর 22টি ধারায় সংশোধন আনা হয়েছে। কোভিড-19-এর কারণে সারা বিশ্ব আজ একটি ক্রান্তিকাল পার করছে, যেখান থেকে আমরাও পরিত্রাণ পাইনি। পৃথিবীর অর্থনীতি এলাকায় সময়টি এখন একটি অস্বাভাবিক সময়। স্বাভাবিক সময় হইলে আমরা মাননীয় সদস্যদের প্রস্তাবনাসমূহের অনেক কিছুই আমরা বিবেচনা করতে পারতাম, কিন্তু গিভেন দ্য সিচুয়েশন, সার্বিক বিবেচনায় মাননীয় সদস্যগণ কর্তৃক আনিত বাকি সংশোধনীগুলি এবং তাদের প্রস্তাবগুলি গ্রহণ করতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত মাননীয় স্পিকার। পরিবর্তিত এই পরিস্থিতিতে এবার সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে কম স্মরণকালের মধ্যে। দাবি থাকলেও কর কাঠামোতে খুব একটা পরিবর্তন আনেননি অর্থমন্ত্রী। তার আশা, এই নীতিতেই চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হবে সরকারের। এর জন্য কি কাজ দরকার? একটি মাত্র কাজ, সেটি হচ্ছে আমাদের অটোমেশন। আমরা গত বছর শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারি নাই। এই করোনার জন্য সেটা শেষ হয় নাই। আমরা বিশ্বাস করি as fast as possible this year we will have our relentless endeavor, এবং আমরা এই বছর এটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং এটা করে আমরা প্রমাণ করব এত বড় অঙ্কের বাজেটও বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব। গেল 11 জুন জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। 15 জুন সম্পূরক বাজেট পাশ হয়। সর্বসম্মতিক্রমে পাশ হলো। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কর কাঠামোতে বড় কোনো পরিবর্তন ছাড়াই অর্থবিল পাশে হতাশ হয়েছেন অর্থনীতিবিদ এবং কর বিশেষজ্ঞরা। সংসদে বাজেটের উপর স্বল্প সময় আলোচনা হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত তাদের। মৌলিক বাজেটারি প্রস্তাবে খুব একটা পরিবর্তন হয় নাই, বা কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে যে ফলাফল ইম্প্যাক্ট আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। একটা হলো উৎসেক কর কর্তনের ক্ষেত্রে আগে আমরা কোনো অ্যাকচুয়ালি পেমেন্ট হলে অথবা যেটাকে বলা হয় কোনো অ্যাডজাস্টমেন্ট করলেই সেটাকে পরিশোধ হিসাবে দেখালে সেখান থেকে ডিডাকশনের সোর্স হতো। এবার উনি একটা কোনো ইনস্ট্রাকশনের মাধ্যমেও যদি কোনো সমন্বয় ঘটে বা অ্যাডজাস্টমেন্ট ঘটে, সেক্ষেত্রেও এটাকে ট্যাক্স ডিডাকশনের আওতায় নিয়ে আসছেন। অর্থাৎ যেমন স্যালারি, হাউস রেন্ট, বিভিন্ন পর্যায়ে যে ট্যাক্স ডিডাকশন হয় সেসব ক্ষেত্রে এখন ইনস্ট্রাকশনের মাধ্যমে যদি পেমেন্ট হয়, আপনারা জানেন এখন বিভিন্ন ব্যাংকে ইনস্ট্রাকশন মাধ্যমে পেমেন্ট হয়, অথবা জাস্ট
প্রাইভেট সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে যে সমন্বয় করা হয়, এটা তাইলে স্কোপটা বাড়বে ডিডাকশনের সোর্সে। প্রস্তাবিত অর্থ বিল আর যে বিলটা পাস হয়েছে এটার মধ্যে খুব বেশি কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না। সেটার একটা কারণ হতে পারে যে করোনার এই বিশেষ পরিস্থিতিতে অর্থ বিল নিয়ে যে ব্যাপক আলোচনা সংসদের ভেতরে এবং বাইরে হয়, সেই ধরনের আলোচনার সুযোগ এবার ছিল না। তারপরেও বিভিন্ন ওয়েবিনারের মাধ্যমে এবং সংসদে অনেক আলোচনা হয়েছে অর্থ বিলের কিছু বিতর্কিত প্রস্তাবগুলো নিয়ে, এবং সবচেয়ে বড় জায়গা যেখানে একটা দাবি ছিল যে প্রস্তাবগুলো প্রত্যাহার করা হবে, একটা হলো মোবাইল ফোন ব্যবহারের উপর যে কর বৃদ্ধি, এটা করোনা পরিস্থিতির সাথে মোটেও সঙ্গতিপূর্ণ নয় এবং একটা বিপুল জনসংখ্যাকে এর মূল্যটা দিতে হবে। করোনা ভাইরাসের প্রভাব দ্রুত কেটে যাবে এবং দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এমন আশা রেখেই বড় বাজেট দেওয়া হয়েছে এবং এটি বাস্তবায়ন সম্ভব বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সংসদে বাজেটের উপর আলোচনায় সমাপনী বক্তৃতায় এই আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অঙ্কটা 5,68,000 কোটি টাকার। প্রবৃদ্ধির হিসেবে গেল অর্থবছরের চেয়ে খুব বেশি না হলেও পরিস্থিতি বিবেচনায় তা বাস্তবায়ন নিয়ে সংশয় সব মহলেই। দেশের 49তম এই বাজেট পাশের একদিন আগে সেই সংশয়ের জবাব দিলেন প্রধানমন্ত্রী। বললেন, উচ্চবিলাসী হলেও বাস্তবায়ন সম্ভব এই বাজেট। অনেকে বলছেন বাজেট একটু বেশি, আমরা খুব বেশি আশাবাদী বাহানো তেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে সব সময় আমাদের তো একটা লক্ষ্য থাকতে হবে। আমরা আশাবাদী যে না, এই অবস্থা থাকবে, এর থেকে উত্তরণ ঘটবে, কিন্তু আজকে যদি হঠাৎ উত্তরণ ঘটে তাহলে আগামীতে আমরা কী করব? তা আমরা সেটা চিন্তা করেই এই পদক্ষেপটা আমরা নিয়েছি। আর যদি না করতে পারি, যদি কোভিড শেষ না হয়, হয়তো আমরা পারবো না বাস্তবায়ন করতে, কিন্তু আমাদের প্রস্তুতি থাকা দরকার বলে আমরা মনে করি। আর সেই জন্যই আমরা উচ্চাভিলাষী বাজেটই দিয়েছি। শেখ হাসিনা বলেন, করোনার কারণে উৎপাদন এবং কর্মসংস্থান কমলেও ক্ষতিগ্রস্ত হয়নি অর্থনীতির অবকাঠামো। তাই দ্রুতই কোভিড পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি, বাড়বে উৎপাদন, রপ্তানি এবং কর্মসংস্থান, যার উপর ভর করে আসছে অর্থ বছরে 8.2 ভাগ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনও দুরূহ হবে না আশা সরকার প্রধানের। আমরা আশা করি যে 2021 সালে বিশ্ব এবং আভ্যন্তরীণ অর্থনীতি কোভিড-19 প্রভাব থেকে ধীরে ধীরে বের হয়ে আসবে। এই বাস্তবতায় বাংলাদেশের অর্থনীতি তার পূর্ব অবস্থায় ফিরে আসবে ধরে নিয়ে আগামী 2020-21 অর্থবছরের বাজেট প্রবৃদ্ধির হার প্রাক্কলন করা হয়েছে 8.2%। সরকারি ব্যয় বৃদ্ধির ফলে কর্মসৃজন ও ব্যক্তি আয় বৃদ্ধির মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা বাড়বে এবং প্রণোদনার প্যাকেজ সমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা মহামারীর পূর্ব অবস্থায় চলে আসবে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রণোদনা প্যাকেজ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে 12.5 কোটি মানুষ সরাসরি উপকৃত হবে এবং কর্মসৃজন হবে 1 কোটি মানুষের। তবে বাজেটে সেই কর্মসংস্থানের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকায় এর বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। চাহিদা, সরবরাহ, উৎপাদন সবকিছুই নিম্নমুখী। ফলশ্রুতিতে কর্মসংস্থানের সুযোগ কমছে, কর্মজীবীরা কর্মচ্যুত হচ্ছেন, বেকারের সংখ্যা বাড়ছে দারিদ্র্য এবং বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। এই অবস্থার প্রেক্ষিতে এই সমস্যাগুলির কোনো সুস্পষ্ট সমাধান বাজেটে নেই। বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে তা প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির বিরোধী উল্লেখ করে জিএম কাদের বলেন, এই সুযোগ দুর্নীতিকে আরও উৎসাহিত করবে। এই ধরনের সব ব্যাখ্যাহীন সম্পদ বৈধ হলে শাস্তিযোগ্য দুর্নীতি বলে আর কিছু থাকবে না। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। লোকসান ঠেকানোর নামে রাষ্ট্রায়ত্ত 26টি পাটকলের প্রায় 25,000 স্থায়ী শ্রমিককে স্বেচ্ছা অবসরে পাঠাতে বিজেএমসির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে পাটকলগুলো। গোল্ডেন হ্যান্ডশেকের সিদ্ধান্ত মানতে নারাজ শ্রমিকরা। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো দীর্ঘদিন ধরে লোকসানের বৃত্ত থেকে বের হতে পারছে না। বিজেএমসি জানায় 2017-18 অর্থ বছরে প্রতিষ্ঠানটির সব পাটকলে লোকসান 497 কোটি 18 লাখ টাকা। পরের অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় 573 কোটি 58 লাখ টাকা।
এতে শ্রমিকদের মজুরিও বকেয়া পড়ে। মজুরি আদায়ে আন্দোলনও করেন তারা। তবে অবস্থার পরিবর্তনে এবার বিজেএমসি 25,000 স্থায়ী শ্রমিককে সব পাওনা মিটিয়ে স্বেচ্ছায় অবসরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এমন খবরে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শ্রমিকরা। 13 সালের জুন পইতে এই পর্যন্ত কোনো টাকা দিচ্ছে না, গ্র্যাচুইটি পিএফ সাপ্তাহিক এগুলো ঠিক মতন পেমেন্ট করতেছে না। তা আমাদের কি দেবে? ওরা তো হুট করে কইলে যে আমাকে পয়সা পাঠিয়ে দেবে, বিশ্বাসটা কোথায় তাদের? হঠাৎ এই পাটমন্ত্রী এভাবে জানি সিদ্ধান্ত নেয় না। প্রধানমন্ত্রীর আমরা অনুরোধ করি যে আমাদের এই মহামারীর ভিতরে জানি এভাবে রাস্তায় নানামাই দেয়। এই কর্ম যদি চলে যায় তাহলে আমরা কি করে খাবো? আমার ছেলে মেয়ে কি নিয়ে বাঁচবো? যার জন্য আমাদের এই আন্দোলন নামতে বাধ্য হয়েছে। শ্রমিক নেতাদের অভিযোগ, দুর্নীতিবাজ কর্মকর্তারা সময়মতো পাট না কিনে পরিকল্পিতভাবে এ খাতকে লোকসানে ফেলেছে। সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করলে পাটকলগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। আর স্বেচ্ছায় অবসরে পাঠানোর কোনো সিদ্ধান্তই শ্রমিকরা মেনে নেবে না। পাটের সিজন, পাট কেনার নামে কোনো খবর নাই, কোনো পাট কিনতেছে না, কিন্তু আমরা ইতিমধ্যে শুনতেছি সরকার নাকি মিলটাকে বন্ধ করে দেবে। মাত্র 1000 থেকে 1200 কোটি টাকা হলে পাট শিল্প আধুনিকরণ হবে এবং আজকের থেকে 3 মাসে 3 গুণ প্রোডাকশন বেশি হবে এই শ্রমিক থেকে। তাতে সুবিধা হবে, বাংলাদেশের পাট শিল্প বেঁচে থাকবে। ওই যে প্রজ্ঞাপনটা প্রত্যাহার না হয় তাহলে ওই দিন থেকেই, বুধবার থেকেই আমরা আমাদের অনশন সহ আমরা আত্মাহুতিতে যাব। বিজেএমসি বলছে প্রতি বছর উৎপাদন ব্যয় বাড়ছে, কমছে আয়। স্বাভাবিক নরমাল ভাবে চালালেও আমাদেরকে সরকারকে 1000 কোটি টাকা দিতে হবে। তা না হলে এই মজুরি, নতুন মজুরি কমিশনে মজুরি বেতন দিয়ে এটা চালানো সম্ভব না। বিজেএমসির হিসাবে 2017-18 অর্থ বছরে কর্পোরেশনটির আয় ছিল 1179 কোটি টাকা। গত অর্থ বছরে তা কমে 704 কোটি টাকায় দাঁড়িয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক DSX 7 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 3981-তে। বেচা কেনা হয়েছে 154 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 40টির, কমেছে 19টির, আর অপরিবর্তিত ছিল 239টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের। আজকে বেঞ্চমার্ক DSEX ইন্ডেক্স 7 পয়েন্ট বেড়ে 3981 পয়েন্টে ক্লোজ করেছে। ব্লু চিপ DS30 ইন্ডেক্স 3.8 পয়েন্ট বেড়েছে এবং DSE সরিয়া ইন্ডেক্স 1.8 পয়েন্ট বেড়েছে। আজকের টার্নওভার ছিল 154 কোটি টাকা, যেটি গতকালের তুলনায় 94% কম। আজকে ফার্মাসিউটিক্যালস, ব্যাংক, ফিউল অ্যান্ড পাওয়ার এবং টেলিকমিউনিকেশন সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে। আজকে ফার্মাসিউটিক্যালস 0.54%, ব্যাংক 0.22%, ফিউয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.13% এবং টেলিকমিউনিকেশন সেক্টর 0.12% বেড়েছে। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.03% এবং NBFI সেক্টর 0.02% কমেছে। আজকে গ্ল্যাক্সোস্মিথক্লাইন, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ব্যাংক এবং পাওয়ার গ্রিড কোম্পানি ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভ কন্ট্রিবিউশন করেছে। অন্যদিকে পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং যমুনা ব্যাংক ইন্ডেক্সে সবচেয়ে বেশি নেগেটিভ কন্ট্রিবিউশন করেছে। চালকবিহীন গাড়ি নির্মাণের দৌড়ে নাম লেখালো অ্যামাজন। এর জন্য স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান জোক্সকে কেড়ে নিচ্ছে তারা। নিজেদের বিপণন ব্যবস্থার উন্নয়ন এবং বিশ্বমানের রাইড শেয়ারিং সেবা দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে এ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির ব্যবহার, আর এর ব্যবহারে চালকবিহীন গাড়ি নির্মাণের প্রচেষ্টায়ও গতি পেয়েছে বেশ কয়েক বছর ধরেই। স্বয়ংক্রিয় এমন গাড়ি নির্মাণের প্রতিযোগিতায় এরই মধ্যে নাম লিখিয়েছে ইন্টারনেট জায়ান্ট গুগল থেকে শুরু করে গাড়ি শিল্পের নামি দামি সব ব্র্যান্ডও। আছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের নামও। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে ই কমার্স জায়ান্ট অ্যামাজনও। চালকবিহীন প্রযুক্তির গাড়ি নির্মাণে অবশ্য নতুন কোনো কোম্পানি তৈরি নয়, বরং তারা কিনে নিচ্ছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান জুওক্সকে। শুক্রবার এক ব্লগ পোস্টের মাধ্যমে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। ঠিক কত দামে জুওক্সকে কেনা হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা না হলেও এ কাজে $1 বিলিয়ন বেশি খরচ করতে যাচ্ছে অ্যামাজন। নিজেদের পণ্য ডেলিভারি ব্যবস্থার উন্নয়ন এবং একটি বিশ্বমানের রাইড শেয়ারিং সেবা প্রদানের জন্য এমন স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোকে সামনে রেখেই এই খাতে বিনিয়োগ করছে অ্যামাজন। যদিও গেল বছর প্রতিষ্ঠানটি আরোরা ইনোভেশন নামক স্বয়ংক্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে $53 কোটি বিনিয়োগ করে।
2014 সাল হতে যাত্রা শুরু করা স্টার্টআপ প্রতিষ্ঠান জুঅক্সে এর আগে লাক্স ক্যাপিটাল, ডিএফজে এবং এটলাসিয়ানের সহ-প্রতিষ্ঠাতা ক্যানন ব্রুকস সহ আরও অনেকেই বিনিয়োগ করেছিলেন, যাদের অধিকাংশকেই তাদের বিনিয়োগের টাকা ফেরত দেওয়া হবে। আর মালিকানা বদলে গেলেও আগের মতোই প্রতিষ্ঠানটির নেতৃত্বে থাকছেন বর্তমান প্রধান নির্বাহী আইচা ইভান্স। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠান দুটির মধ্যে আলোচনার অগ্রগতি হচ্ছে এবং সবশেষ জুঅক্সের মূল্য $320 কোটি কমে নির্ধারণ হতে পারে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।